জনগণের সমর্থনে দেশকে এগিয়ে নেবে বিএনপি, বরিশালে বললেন প্রধানমন্ত্রী। জানালেন আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে পৌঁছাবে ফ্যামিলি কার্ড। চট্টগ্রামে পানি কমলেও দুর্গতিতে লাখ লাখ মানুষ। খাল পুনরুদ্ধার সহ কোটি কোটি টাকার প্রকল্পেও জলাবদ্ধতা থেকে নিস্তার মিলছে না রাজধানীবাসী। ২০২৪-এর ১৪ জুলাই বঙ্গভবন অভিমুখে ছাত্রদের মিছিল, আন্দোলনের আগুনে ঘি ঢালল শেখ হাসিনার মন্তব্য। রাতের নিস্তব্ধতা ভেঙে বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত বিএনপি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, সব ধর্মের মানুষকে সাথে নিয়ে মানবিকতার বিচারে দেশ পুনর্গঠন করতে চায় সরকার। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন মোহাম্মদ সেলিম, সাথে ছিলেন বরিশাল প্রতিনিধি সালে টিটু। রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সোমবার সকালে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। আষাঢ়ের বৃষ্টি ঝরা স্নিগ্ধতা নিয়ে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশাল সফরে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্ব অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব। বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মত বিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকল মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না, বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য, মানুষের জন্য যে কাজগুলো ভালো, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে সকলে মিলে উপকৃত হয়। আসুন আজকে এই বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই, পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে। পরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে দলীয় প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হয়ে সেই দলের চেয়ারম্যান তারেক রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি তখন জনগণের কাছে আসছেন, জনগণের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন, সেই সঙ্গে নির্বাচনে দেয়া সেসব প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করছেন। তিনি বারবার যে কথাটি বলছেন, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ গড়তে সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বানও জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, বরিশাল। চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। বিভিন্ন উপজেলায় এখনও পানিবন্দী ৬ লাখেরও বেশি মানুষ। কোথাও বাড়িঘর ধসে পড়েছে, কোথাও ধসে গেছে রাস্তাঘাট, নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত, ফসলি জমি,
মাছ ও মুরগির খামার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 6 লাখেরও বেশি মানুষ এখনো পানিবন্দী। 5 জুলাই থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর অনেক জায়গা প্লাবিত হয়। এ বন্যায় চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে বৃষ্টি আর সাঙ্গু ও ডলু নদী দিয়ে উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যার পানি কমছে কিছুটা ধীর গতিতে। বন্যার্ত মানুষের মাঝে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনীও। পাহাড়ের পানিগুলো এখানে ডল নামিয়ে গেছে, আর সঙ্গে নদীর ডোলাহাল এগুলো বিপজ্জনক, ওগুলো ছিঁড়ে গেছে। মানুষের বাড়িঘর একটাও নেই, এই সবগুলো পানিতে ডুবেছে। খাওয়া দাওয়ার খুব সমস্যা। বাড়ি ডুবে গেছে, তার রাস্তাঘাট ডুবে গেছে। সাইক্লোন সেন্টারে ছিল 2 দিন, গরু ছাগল বেশি নিয়েছে পানিতে। খাগড়াছড়ির জেলা সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনও 50টি পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার 6 দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছে। জেলায় 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। গত 2 দিন বৃষ্টি না হয় রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বড়কল উপজেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। বাঘাইছড়ির কাঁচালং নদী ও রাইংখং নদীর পানি কমার সঙ্গে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। বান্দরবানে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় বাসাবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইখংছড়িতে। মৎস্য চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে পুকুর ও জলাশয় বন্যার পানিতে ডুবে যাওয়ায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কোটি কোটি টাকার প্রকল্প, ড্রেন পরিষ্কার ও খালের সীমানা নির্ধারণের নানা উদ্যোগ নিলেও জলাবদ্ধতা থেকে নিস্তার মিলছে না ঢাকাবাসীর। অপরিকল্পিত নগরায়ন এবং প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের আড়ালে দুর্নীতিকে দুষছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা। শুভ মাহফুজের রিপোর্ট। একটু ভারী বৃষ্টি নামলে রাজধানীবাসীর কপালে দুর্গতি। কখনো কখনো ঘন্টা নয়, মিনিট কয়েকের বৃষ্টিতেও তলিয়ে যায় নগরীর কোনো কোনো এলাকা। মালিবাগ, শান্তিনগর, পুরান ঢাকা, মতিঝিল, পল্টন, ফকিরাপুর, ধানমন্ডি, মিরপুর ছাড়াও জলাবদ্ধতা তৈরি হয় অভিজাত গুলশান বনানীতেও। আর ঘণ্টাখানেকের বৃষ্টি হলে দিনব্যাপী পানিবন্দী থাকে বেশিরভাগ সড়ক। চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। প্রশ্ন হলো, কোটি কোটি টাকা ব্যয়ের পরও কেন এই জলাবদ্ধতা? এর উত্তর লুকিয়ে আছে অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়নে। দখল আর দূষণে হারিয়ে গেছে ঢাকার ভেতরও আশপাশের অসংখ্য খাল। এতে বৃষ্টির পানি নেমে যাওয়ার পথ রুদ্ধ। একদিকে কোটি কোটি টাকার মেগা প্রকল্পের সঠিক বাস্তবায়ন নেই, আরেকদিকে এর আড়ালে দুর্নীতির ঘটনা। বনানী বলেন, গুলশান বলেন, বাড্ডা বলেন, এই সব জায়গা দিয়ে আপনি সুয়ারেজ লাইন এখন করবেন কেমনে? হেভিলি বিল্ট আপ এরিয়া। এখানে যে সিটিকে সর্বনাশ করছে কয়েকজন লোক। এই ওয়াসার যে ওয়াসার দায়িত্ব ছিল, ওয়াসা দাসের কান্দি করছে খুব সম্ভব 3000 কোটি টাকা দিয়ে। কি করার জন্য? এই আপনার ওয়েস্টেজ, হিউম্যান ওয়েস্ট, অর্থাৎ স্টুল, ইউরিন, এই যে ব্ল্যাক ওয়াটার ট্রিটমেন্ট করার জন্য। তো ব্ল্যাক ওয়াটার লাইন নাই কিন্তু। এই শহরে কিন্তু আজ থেকে 30 বছর আগেও কিন্তু যথেষ্ট পরিমাণ জলাশয় ছিল, যেটা আসলে 15 ভাগের বেশি ছিল, যেটা আইডিয়ালি থাকার কথা। অথচ এখন এই শহরে কমতে কমতে এটা নেমে এসেছে 5 ভাগের কম। আমাদের অনেকগুলো পুকুর ছিল যেগুলো লোকালাইজ ডিটেনশন পন্ড হিসেবে কাজ করতো। সেই পুকুরগুলোকে আমরা ধ্বংস করি। এখন পুরো শহর জুড়ে শখানেক পুকুর আছে। আমাদের যারা লোকাল যে ড্রেনগুলো আছে সেগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ। তাহলে এই যে 50 মিলিমিটার বা 100 মিলিমিটার বৃষ্টিপাত হলে এটা তো নামবার জায়গা নেই। আমাদের খালগুলো নেটওয়ার্ক যা ছিল সেটা বন্ধ করে দিয়েছি। বিচ্ছিন্ন কিছু খাল আছে কিন্তু সেটার প্রবাহ নাই। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য খালগুলো পুনরুদ্ধার ও ড্রেন ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের মাঝে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়ার পরামর্শ এই নগরবিদের। আমাদের এক্সিস্টিং যত ধরনের খাল, জলাশয় যাই আছে তার পুরোটাই রক্ষা করতে হবে। পাশাপাশি আমাদের যে কৃত্রিম যে ড্রেন ব্যবস্থাপনা আছে সেগুলোর সক্ষমতা বাড়াতে হবে। সেই জন্য কমিউনিটিকে এঙ্গেজ করে সেই আবর্জনাগুলো পরিষ্কার করা যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি কমিউনিটি যেন এই জায়গাগুলোতে ময়লা না ফেলে। আর আমাদের একটা সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান দরকার, যেটার সাথে সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সবাই একত্রিতভাবে সেই প্ল্যানটা শুধু তৈরি করবে না, সেটাকে ওন করবে,
যেন সেই প্ল্যান অনুযায়ী যেন সকল ধরনের উন্নয়ন হয় এবং সেই উন্নয়ন নিয়ন্ত্রণটাও যেন আমরা করতে পারি। বৈশ্বিক জলবায়ুর প্রভাবের এই সময়ে রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে এখন থেকে কার্যকর উদ্যোগ চান সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করে উত্তাপ ছড়িয়েছে বিরোধী দল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে 12 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে তারা। সোমবার জাতীয় সংসদে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম 12 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এই কমিটি 17 সদস্যের হওয়ার কথা থাকলেও বিরোধী দল 5 জনের নাম দেয়নি। তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড়। বিরোধী দল কোনো সদস্যের নাম না দেয়ায় 5টি পদ শূন্য রেখে 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ। তার এই বক্তব্যের পরপরই বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি প্রথম অধিবেশন থেকেই চলে আসছে। গণভোটের রায় বাস্তবায়নে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথও নিয়েছেন। এ বিষয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন। এ বক্তব্যের পরপরই কমিটি গঠনের প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলের সদস্যরা। জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ। 2024 সালের 14 জুলাই কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের আগুনে ঘি ঢালে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের বাচ্চা বলে করা সেই মন্তব্যটি। এর প্রতিবাদে রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। মূলত এই মন্তব্যকে ঘিরেই নড়ে ওঠে আওয়ামী লীগের ক্ষমতার মসনদ। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। 14 জুলাই 2024 পূর্ব ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বেলা 12টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন, জগন্নাথ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ, মৎস্য ভবন এবং সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগুলে গুলিস্তান 0 পয়েন্টে পুলিশি বাধার মুখে পড়ে পদযাত্রা। ওই সময় সচিবালয়ের সামনের সড়কে বসে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশি বাধা উপেক্ষা করে ধীরে ধীরে পদযাত্রাটি মৌলানা ভাসানী স্টেডিয়ামের সামনে গেলে সেখানে আটকে দেয়া হয় আন্দোলনকারীদের। সেখান থেকে 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিতে যায়। তারা রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেয়। ওই সময় 24 ঘন্টার মধ্যে কোনো সুরাহা না হলে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ। কিন্তু তাদের আন্দোলনকে উস্কে দেয় তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের বাচ্চা বলে করা মন্তব্যটি। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? চীন সফর থেকে এসে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তুচ্ছ তাচ্ছিল্য করে এই এক বক্তব্যেই বারুদের মতো জ্বলে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবানল ছড়িয়ে পড়েছিল দীর্ঘ 16 বছরে চেতনার মোড়কে রাজনীতি করে যাওয়া স্বৈরাচারের মসনদে। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয় বিক্ষোভ। রাজাকার রাজাকার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো দেশ। যদিও ক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিহত করতে মধ্যরাতে শাহবাগে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের সভাপতি নিখিলের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের জায়গা, যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। তাতেও থামানো যায়নি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। ভোরের আলো ফুটার সাথে সাথে আবারও রাজপথে নামেন তারা, যা নড়বড়ে করে দেয় স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের ক্ষমতার মসনদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
নীলফামারীতে দীর্ঘদিন ধরে পলি আর মাটিতে ভরাট হয়ে থাকা খাল পুনঃখননের কাজ চলছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ফসলের স্বপ্ন দেখতে শুরু করেছে স্থানীয় কৃষকরা। দেখছেন নতুন করে আশার আলো। খাল সংস্কার হলে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অপরদিকে সেচ সুবিধায় বাড়বে ফসলের উৎপাদন। নীলফামারী প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর রিপোর্ট। নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে বহু বছর ধরে অবহেলা আর পলি জমে ভরাট হয়ে জৌলুস হারাতে বসেছিল এই খালটি। ফলে বর্ষা মৌসুম এলেই আশেপাশের জমিতে সৃষ্টি হতো জলাবদ্ধতা, আর খরা মৌসুমে দেখা দিত তীব্র পানির সংকট। এখন কৃষকদের দুর্দশা লাঘব হতে চলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নে। খালটি পুনঃখনন শেষ হলে পানি নিষ্কাশন যেমন সহজ হবে, তেমনি সেচ ব্যবস্থা হবে আরও কার্যকর। এখন সেটাই ক্যানেল নালা খুললে এটা কিন্তু ওই পানিটা আর আটকিবে না, একে সরাসরি নদীতে চলে যাবে। এখানে উপকার হবে, যেটা মনে করো যে ফসলের ক্ষয়ক্ষতিগুলো হয় এটা আর হবে না। 1 কিলোমিটার খাল পুনঃখননে কাজ করছেন অসচ্ছল 40 জন নারী পুরুষ। দৈনিক কাজের বিনিময়ে 500 টাকা পেয়ে খুশি তারা। দেশে কাজ নেই, দেশে এই নালা খোঁড়ার টাকা দিয়ে আমরা একটু কাজে লাগাইতেছি। এই ধরনের কাজটা আমরা বর্তমান আনন্দিত আছি। এই টাকা নিয়ে আমার ছোট্ট একটা মেয়ে আছে, তার জন্য আমি একটা ছোট্ট গরু নিয়ে রাখবো। খালটি খনন শেষ হলে এই এলাকার শত শত বিঘা অনাবাদি জমি আবাদযোগ্য হবে। তবে একটি স্লুইস গেটের প্রয়োজন মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের যেটা এখন অত্যন্ত প্রয়োজনীয় কার্যক্রম, সেটা হচ্ছে এই ক্যানেলের মাথায় একটি যদি সুইচ গেট হইতো, পানি আমরা ধারণ করে শুকনো মৌসুমে এই পানিটা ব্যবহার করে জনগণ উপকৃত হইতো। এই খালটা খনন করে পরবর্তীতে একটা ওখানে সামনে সুইচ গেট দেওয়া যায়, সেই ক্ষেত্রে এই পানিটা কিন্তু এই যেটা পানি আসবে প্রয়োজনে এই পানিটা আটকে রেখে আবার ওই পানিটাকে আমরা সেচ কাজে ব্যবহার করতে পারবো। জেলায় 15.6 কিলোমিটার খাল খননের কাজ চলছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, খনন কাজ শেষে সৌন্দর্য বর্ধনে খালের দুই ধারে গাছ লাগানো হবে। খালের তো একটা বলা আছে যে নির্ধারিত মাপ অনুসারে কাটা হবে এবং মাটিটা কোথায় রাখবে, কিভাবে এগুলা এবং গাছ লাগানো হবে, সবগুলো আমাদেরকে ডিটেইল করা হয়েছে। আমরা নিজেরা নজরদারি করছি, তারপর যদি কোনো জায়গায় আমরা দেখি যে কোনো অনিয়ম হয় সেটা আমরা ব্যবস্থা নিব। কৃষকদের হাজারো অনাবাদি 1 ফসলি জমিকে 3 ফসলি করতে খালটির খনন শেষে একটি স্লুইস গেট তৈরির দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জনগণের সমর্থনে দেশকে এগিয়ে নেবে বিএনপি, বরিশালে বললেন প্রধানমন্ত্রী। জানালেন আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে পৌঁছাবে ফ্যামিলি কার্ড। চট্টগ্রামে পানি কমলেও দুর্গতিতে লাখ লাখ মানুষ। খাল পুনরুদ্ধার সহ কোটি কোটি টাকার প্রকল্পেও জলাবদ্ধতা থেকে নিস্তার মিলছে না রাজধানীবাসীর। 2024-এর 14 জুলাই বঙ্গভবন অভিমুখে ছাত্রদের মিছিল, আন্দোলনের আগুনে ঘি ঢালল শেখ হাসিনার মন্তব্য। রাতের নিস্তব্ধতা ভেঙে বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।